তোমরা অ্যাটেন্ড করছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। Today we shall discuss about drugs used in treatment of cancer, anti-cancer drugs. তোমাদের ক্যান্সার সম্পর্কে তো আইডিয়া আছে, প্যাথোলজিতে নিওপ্লাজম পড়ানো হয়েছে তো, তাই না? পড়ানো হয়েছে তো নিওপ্লাজম। আচ্ছা, তো নিওপ্লাজম বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট, তাই না? এই ম্যালিগন্যান্ট নিওপ্লাজমকে ক্যান্সার বলা হয়। ক্যান্সার মানে হলো নিউ গ্রোথ, আনকন্ট্রোল গ্রোথ। যখন সেলের গ্রোথ আনকন্ট্রোল হয়ে যায় এবং যে স্টিমুলাস দিয়ে এটা স্টার্ট হয়, সেই স্টিমুলাস রিমুভ করার পরও এই গ্রোথ চলতেই থাকে আনকন্ট্রোল, এবং তাদের সেল ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায়। নর্মাল সেলের সাথে তাদের সিমিলারিটি লস হতে থাকে। আবার তাদের টেন্ডেন্সি হলো ইনভেট করতে থাকে সারাউন্ডিং, ইভেন ডিস্টেন্ট সাইডে স্প্রেড করে যায়, দ্যাট ইজ মেটাস্টাসিস হয়ে যায়। এগুলো হচ্ছে ক্যান্সার সেলের ক্যারেক্টারিস্টিক্স। এই জন্য ক্যান্সারের ট্রিটমেন্টে যেগুলো অ্যান্টি ক্যান্সার ড্রাগ আর কি ডাইরেক্ট, তো এরা কিন্তু মূলত অ্যান্টি প্রলিফারেটিভ। এই যে ক্যান্সার সেলের প্রলিফারেশন, আনকন্ট্রোল প্রলিফারেশন, এগুলোকে কন্ট্রোল করে। এবং আনকন্ট্রোল প্রলিফারেশন অফ ক্যান্সার সেল, এটাকে এইসব সেলকে কিল করতে গিয়ে নর্মাল র্যাপিডলি প্রলিফারেটিং সেলস অফ বডি, এগুলোকেও কিল করে ফেলে। এই জন্যই অ্যান্টি ক্যান্সার ড্রাগের অ্যাডভার্স ইফেক্টস আমাদের বডিতে অনেক বেশি। স্যার আপনার মিউট হয়ে গেছে। ক্যান্সার নাম্বার ওয়ান, সার্জারি। যদি কোনো ক্যান্সার আর্লি স্টেজে সার্জারি করে এক্সিশন করা সম্ভব। আরে আজীবন ইউজ হয়ে যায়। কি লেখছে? Process of treatment of cancer: number one, surgery; number two, radiotherapy; number three, chemotherapy; number four, endocrine therapy or hormone related therapy, hormone based therapy; then number five, immunological therapy; number six, biological or targeted therapy. These are the process of treatment of cancer: surgery, radiotherapy, chemotherapy, endocrine therapy or hormone based therapy, immunological therapy, and biological or targeted therapy. তো সার্জারি বললাম যে আর্লি স্টেজে ক্যান্সার ডায়াগনোসিস করতে পারলে অনেক ক্ষেত্রে সার্জারি ইজ কিউরেটিভ। রেডিওথেরাপি অনেক ক্ষেত্রে সার্জারি অ্যাক্সেসেবল না, আবার কেমোথেরাপি দিয়েও ডিজিজের বাল্ক কমানো যায় না, তো তখন রেডিওথেরাপি দিলে ক্যান্সার সেলের মাস এটাকে রিডাকশন করা যায়, সাইজ কমানো যায় বা ডিস্ট্রয় করা যায়। রেডিওথেরাপি আনাদার ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ অফ থেরাপি। এরপর অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি, স্পেসিফিক cytotoxic drugs. এগুলো অবশ্য there are different types of anti-cancer drugs. এগুলো এক একটা বিভিন্ন মোডে কাজ করে, এটা আমরা একটু বলবো। এরপরে এন্ডোক্রাইন থেরাপি আর হরমোন বেসড থেরাপি। অনেক
একটা রিং আসছিল। আমরা বলতেছিলাম approach of treatment of cancer. Number 1 surgery, number 2 radiotherapy, number 3 chemotherapy, number 4 hormone based therapy or endocrine therapy, number 5 immunological therapy, and number 6 biological or targeted therapy. তো আমরা এখানে সার্জারি, রেডিওথেরাপি একটু বললাম। এবারে আসি মূল আলোচনা, অ্যান্টি ক্যান্সার ড্রাগস, অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি। Classification of anti-cancer drugs. Anti-cancer drugs are classified on the basis of their effect on cell cycle. কিছু কিছু অ্যান্টি-ক্যান্সার ড্রাগ আছে যেগুলো যে সেলগুলো সেল সাইকেলে ট্রাভার্স করতেছে তার উপরে কাজ করে, সেই সব সেলকে কিল করে, ডিস্ট্রয় করে, তাদেরকে বলা হয় সেল সাইকেল স্পেসিফিক এজেন্টস। আর যে সেলগুলো নন স্পেসিফিক, সেল সাইকেল নন স্পেসিফিক এজেন্টস, মানে তারা বোথ রেস্টিং সেল অ্যান্ড সাইক্লিং সেলস, সব ধরনের সেলের উপরে কাজ করে, সব ধরনের সেলকে কিল করতে পারে। Anti-cancer drugs that kill both resting, that is G0 phased cell, and cycling through cell cycle, এই ধরনের সেল সবাইকে কাজ করে, সবার উপরে কাজ করে, সবাইকে কিল করে। সেল সাইকেল স্পেসিফিক এজেন্টস অ্যান্ড সেল সাইকেল নন স্পেসিফিক এজেন্টস। তোমাদের ক্যাটজাংস বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি বইতে এইভাবে একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, সেল সাইকেল স্পেসিফিক এজেন্টস অ্যান্ড সেল সাইকেল নন স্পেসিফিক এজেন্টস। আমরা ক্লাসিফিকেশনটা একটু করে নেবে, অনেক সময় পরীক্ষায় এইভাবে দিয়ে দেওয়া হয়। তো সেল সাইকেল স্পেসিফিক এজেন্টস এর মধ্যে কিছু আছে অ্যান্টিমেটাবোলাইট, যেমন মেথোট্রেক্সেট। অ্যান্টিমেটাবোলাইটের নাম আসলে অ্যান্টি ক্যান্সার ড্রাগের লিস্টে সবার আগে মেথোট্রেক্সেট চলে আসে। মেথোট্রেক্সেট 5-fluorouracil 6-marcaptopurine, মেথোট্রেক্সেট 5-fluorouracil 6-marcaptopurine, এগুলো হচ্ছে অ্যান্টিমেটাবোলাইটস। Another group of cell cycle specific agent, epipodophyllotoxin, এই গ্রুপের মধ্যে ইটোপোসাইট। অ্যান্টি ক্যান্সার ড্রাগের নামগুলো কিন্তু একটু টাফ, এগুলো তোমাদের আস্তে আস্তে দেখতে দেখতে পড়তে পড়তে তোমার একটু মনে আসবে, প্রথম অবস্থায় একটু কঠিন লাগতে পারে। ট্যাক্সেন্স গ্রুপ, এটা এই গ্রুপের মধ্যে আছে প্যাক্লিট্যাক্সেন, ডসিট্যাক্সেল, প্যাক্লিট্যাক্সেল, ডসিট্যাক্সেল। ভিনকা অ্যালকালয়েড, ভিনকা ডেরিভেটিভ কিছু অ্যালকালয়েড আছে, ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন। অ্যান্টিটিউমার অ্যান্টিবায়োটিক, ব্লিওমাইসিন, অ্যান্টিটিউমার অ্যান্টিবায়োটিক ব্লিওমাইসিন। দিজ আর দ্য সেল সাইকেল স্পেসিফিক এজেন্টস। এবারে সেল সাইকেল নন স্পেসিফিক এজেন্টস, এর মধ্যে অ্যালকাইলেটিং এজেন্টস আছে কিছু, বুসালফান, মেলফেলান, থায়োটেপা, সাইক্লোফসফামাইড, আইফসফামাইড। বুসালফান, মেলফেলান, থায়োটেপা, সাইক্লো। অনমিউট করেন। Platinum analogs. Camptothecin, another group. Irinotecan, topotecan, irinotecan, topotecan. এই গ্রুপেও কিছু অ্যান্টিটিউমার অ্যান্টিবায়োটিক্স আছে, ড্যাকটিনোমাইসিন আর মাইটোমাইসিন। ড্যাকটিনোমাইসিনকে অ্যাক্টিনোমাইসিন ডিও বলা হয়, ড্যাকটিনোমাইসিন আর অ্যাক্টিনোমাইসিন ডি। মাইটোমাইসিন আর এটাকে মাইটোমাইসিন সি। তাহলে এই হলো সেল সাইকেল স্পেসিফিক এজেন্ট আর নন সেল সাইকেল নন স্পেসিফিক এজেন্ট, এইভাবে ক্লাসিফিকেশন এবং এদের আন্ডারে কি কি গ্রুপের ড্রাগ আছে এগুলো বলা হলো। মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টি ক্যান্সার ড্রাগস। আমরা এক কথাই বলেছি যে মোস্ট অ্যান্টি ক্যান্সার ড্রাগস আর মূলত অ্যান্টি প্রলিফারেটিভ, তারা ক্যান্সার সেলের যে আনকন্ট্রোল গ্রোথ অ্যান্ড প্রলিফারেশন এটাকে ইনহিবিট করে আর এটাকে অ্যারেস্ট করে কাজ করে, এভাবে ক্যান্সার সেলের লাইসিস করে, ডিস্ট্রয় করে। এর মধ্যে আরো একটি স্পেসিফিকেশন যদি বলা হয় মেকানিজমের মধ্যে, যেমন অ্যালকাইলেটিং এজেন্ট অ্যান্ড রিলেটেড কম্পাউন্ড যেগুলো, এগুলো ডিএনএর সঙ্গে, ক্যান্সার সেলের ডিএনএর সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তারা বাইন্ড করে
বাইন্ড করে ডিএনএ রেপ্লিকেশন হ্যাম্পার করে। ক্যান্সার সেলে এভাবে অ্যান্টি ক্যান্সার ইফেক্ট দেয়। তাহলে কোভ্যালেন্ট বন্ড উইথ ডিএনএ অফ ক্যান্সার সেল দ্বারা বাইন্ড হয়ে ক্যান্সার সেলের ডিএনএ রেপ্লিকেশন ইম্পেয়ার করে। এই হচ্ছে অ্যালকালাইটিং এজেন্ট অ্যান্ড রিলেটেড কম্পাউন্ড যেগুলো এদের মেকানিজম অফ অ্যাকশন। আর অ্যান্টি মেটাবোলাইট যেগুলো যেমন মেথোট্রেক্সেট 5-fluorouracil 6-marcaptoquerin, they either block or destabilize pathways in DNA synthesis. ডিএনএ সিনথেসিসের পাথওয়ে ব্লক করে এরা কাজ করে। সাইটোটক্সিক অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা বললাম অ্যান্টিটিউবার অ্যান্টিবায়োটিক হিসেবে কিছু বললাম, ব্লিওমাইসিন, ড্যাক্টিনোমাইসিন, মাইটোমাইসিন, এগুলো they inhibit DNA or RNA synthesis or causes fragmentation of DNA chain or interfere with RNA polymerase, thus inhibit transcription. ডিএনএ or RNA synthesis inhibit করে অথবা ডিএনএ চেইন ফ্র্যাগমেন্টেশন করে অথবা ডিএনএ পলিমারেজ ইনহিবিট করে ট্রান্সক্রিপশন প্রসেসকে ইনহিবিট করে। দুইটা গ্রুপের ড্রাগকে একত্রে বলা হয় মাইটোটিক স্পিন্ডল পয়জন, ভিনকা অ্যালকালয়েডস অ্যান্ড ট্যাক্সেন। এই দুইটা গ্রুপ ভিনকা অ্যালকালয়েডস অ্যান্ড ট্যাক্সেন, টু গ্রুপস আর কালেকটিভলি নোন অ্যাজ মাইটোটিক স্পিন্ডল পয়জন। মাইটোসিসের সময় স্পিন্ডল ফর্মেশন হয়, এটা তোমরা মাইটোসিস মিওসিসে দেখে এসছো। তো এটাকে ইনহিবিট করে, মাইটোটিক স্পিন্ডলের জন্য তারা পয়জন হিসেবে কাজ করে, এই জন্য এদেরকে বলা হচ্ছে মাইটোটিক স্পিন্ডল। তো আলটিমেটলি তারা কি করে, দে ইনহিবিট মাইটোসিস, অফ ক্যান্সার সেলস। Another approach আমরা বলছিলাম যে endocrine therapy for cancer. Many cancer are hormone dependent, hormone sensitive, যেমন লিম্ফোমা, লিউকেমিয়া, প্রোস্টেট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলোর সাথে কিন্তু হরমোনের রিলেশন আছে। কিছু আছে হরমোন ডিপেন্ডেন্ট, তার মানে হলো কোনো এক হরমোনের এক্সেসিভ স্টিমুলেশনের কারণে, এক্সেসিভ ইফেক্টের কারণে হয় কোনো হরমোনের, এই ধরনের আছে। আর কিছু আছে যে হরমোন অ্যান্টি ক্যান্সার ড্রাগস, আদার অ্যান্টি ক্যান্সার ড্রাগস, মূল অ্যান্টি ক্যান্সার ড্রাগসগুলোর সাথে কোনো হরমোন আর হরমোন অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট দিলে তাহলে অ্যান্টি ক্যান্সার ইফেক্ট আরো ভালো পাওয়া যায়। এই জন্য অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপির শিডিউলের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে হরমোন যেমন স্টেরয়েড আর আদার হরমোন এগুলো অ্যাড করা হয়েছে। তো আমরা কিছু এক্সাম্পল দিই, যেমন প্রেডনিসোলন, এটা একটা কর্টিকোস্টেরয়েড, আমাদের স্টেরয়েড করানো হয়েছে এর আগে। তো এটা এমনিতে তো আমরা জানি অ্যান্টি ইনফ্লামেটরি ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট হিসেবে ভ্যারাইটিজ অফ ডিজিজে এটা ইউজ করা হয়। তো এটার অ্যানাদার টাইপ অফ ইউজ হচ্ছে অ্যাডজাঙ্ক ইন ট্রিটমেন্ট অফ ক্যান্সার, যেমন হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, স্পেশালি লিম্ফোমা, লিউকেমিয়া, মাল্টিপল মাইলোমা, এগুলোতে কিন্তু আদার অ্যান্টি ক্যান্সার ড্রাগসের সঙ্গে অ্যাডজাঙ্ক হিসেবে স্টেরয়েড যেমন প্রেডনিসোলন ইউজ করা হয়। অ্যান্টি অ্যান্ড্রোজেন ড্রাগস, বাইক্যালুটামাইড, ফ্লুটামাইড, এরা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন, তার মানে হলো হরমোন ডিপেন্ডেন্ট ড্রাগ, তার মানে মেল সেক্স হরমোন অ্যান্ড্রোজেনের অ্যান্টাগনিস্ট, অ্যান্টি অ্যান্ড্রোজেন। তো অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট একটা ক্যান্সার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। এটাতে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি বেশি হয়ে প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়, ইনিশিয়ালি ডিসপ্লাসিয়া হয়, আলটিমেটলি নিওপ্লাসিয়া হয়, প্রোস্টেট ক্যান্সার হয়ে যায়। এই জন্য এখানে অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি দিলে ইফেক্টিভ। এই জন্য অ্যান্টি অ্যান্ড্রোজেন লাইক বাইক্যালুটামাইড, ফ্লুটামাইড আর ইউজড in treatment of prostate cancer. তাছাড়া tamoxifen is an example of anti-estrogen drug. Anti-estrogen drug যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে tamoxifen. এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমারের একটা এক্সাম্পল হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এই জন্য ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টে এই tamoxifen অ্যান্টি-এস্ট্রোজেন ড্রাগ ইউজ করা হয়। এগুলো হচ্ছে কিছু হরমোন used in treatment of some cancers that are hormone sensitive cancer. আমরা বললাম হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি কিছু, লিম্ফোমা, লিউকেমিয়া,
সেটাতে স্টেরয়েড প্রেডনিসোলন ইউজ হয়। প্রোস্টেট ক্যান্সারে অ্যান্টি অ্যান্ড্রোজেন, বাইক্যালুটামাইড, ফ্লুটামাইড ইউজ করা হয়। অ্যান্ড ব্রেস্ট ক্যান্সারে অ্যান্টিস্ট্রোজেন ড্রাগ ট্যামোক্সিফেন ইউজ করা হয়। অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপির রিলেশনে বা ক্যান্সার কেমোথেরাপি দিলে, ক্যান্সারের ট্রিটমেন্ট দিলে অলওয়েজ আমরা দেখি, অলমোস্ট অলওয়েজ, যে শুধু সিঙ্গেল ড্রাগ দিয়ে কোনো ক্যান্সার কেমোথেরাপি, অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দেওয়া হয় না। ইউজুয়ালি কম্বিনেশন দেওয়া হয়। কম্বিনেশন অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি, এই নিয়ে আমরা একটু বলি। কম্বিনেশন দেওয়ার বেনিফিট কি বা আমাদের উদ্দেশ্য কি? আমরা যেহেতু বললাম মেকানিজম অফ অ্যাকশনে যে অলমোস্ট অল অ্যান্টি ক্যান্সার ড্রাগস আর অ্যান্টি প্রলিফারেটিভ, তারা ক্যান্সার সেলের প্রলিফারেশনকে ব্লক করে, ইনহিবিট করে কাজ করে। এবং এই করতে গিয়ে আমাদের বডিতে যে নর্মালি হাইলি প্রলিফারেটিং সেলস আছে সেগুলোর প্রলিফারেশনও তারা ইনহিবিট করে, এবং এই কারণে জেনারেলাইজড অ্যাডভার্স ইফেক্ট পেশেন্টের বডিতে হয়। এই জন্য আর আরেকটা ব্যাপার হলো যে ক্যান্সার সেলের একটা প্রপার্টিও আছে যে যেহেতু ক্যান্সারের বিষয়টা সেলুলার লেভেলে যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জিন লেভেলে মিউটেশন। জিন লেভেলে মিউটেশন। তো কিছু আছে যে যেসব জিন যখন প্রোটো-অনকোজিন মিউটেশন হয়ে অনকোজিন হয়ে যায়, গ্রোথ প্রমোটিং অনকোজিন, তারা আনকন্ট্রোল গ্রোথ অ্যান্ড প্রলিফারেশন করে। আবার কিছু আছে অ্যান্টি ক্যান্সার জিন, এগুলো মিউটেশন হয়ে তখন আর অ্যান্টি ক্যান্সার ইফেক্ট থাকে না। আবার কিছু আছে জিন দ্যাট রেগুলেটস অ্যাপোপ্টোসিস, এগুলো সাপ্রেশন হয়ে যায়। এইভাবে জেনেটিক লেভেলে মিউটেশন হয়ে তো আসলে ক্যান্সার হয়। এই জন্য যেখানে জেনেটিক লেভেলে এত মিউটেশন হচ্ছে, এত চেঞ্জ হচ্ছে, তার মানে বোঝা যায় ক্যান্সার সেলের জিন লেভেলে চেঞ্জ এটা খুবই কমন। এই জন্য অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি যদি সিঙ্গলি দেওয়া হয় তাহলে এটার খুবই চান্স আছে যে ক্যান্সার সেলের জিন লেভেলে মিউটেশন হয়ে তারা রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, রেজিস্ট্যান্স হয়ে যায়। এই জন্য সিঙ্গেল ড্রাগ দিলে রেজিস্ট্যান্স হওয়ার খুবই চান্স, এই জন্য কম্বিনেশন দেওয়া হয়। তাহলে কম্বিনেশনের বেনিফিটগুলো হলো, একটা হলো যে ডিফারেন্ট গ্রুপের অ্যান্টি ক্যান্সার ড্রাগ যদি ইন কম্বিনেশন দেওয়া হয় তাহলে এক একটা এক এক মোডে কাজ করবে। কোনোটা হলো হয়তো ডিএনএ লেভেলে কাজ করলো, ডিএনএ রেপ্লিকেশনে কাজ করলো, কোনোটা হয়তো ট্রান্সক্রিপশন লেভেলে কাজ করলো, কোনোটা ট্রান্সলেশন লেভেলে কাজ করলো, এক একটা এক এক লেভেলে কাজ করলো, কোনোটা হলো অ্যান্টিমেটাবোলাইট হিসেবে কাজ করলো। তাহলে ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশন এখানে অ্যাপ্লাই হবে যদি ডিফারেন্ট গ্রুপের অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইন কম্বিনেশন দেওয়া হয়। তাহলে অ্যান্টি ক্যান্সার ইফেক্টটা অনেক বেশি হবে, পাওয়ারফুল অ্যান্টি ক্যান্সার ইফেক্ট পাওয়া যাবে কম্বিনেশন দিলে, যেহেতু ডিফারেন্ট ড্রাগ ডিফারেন্ট মোড অফ অ্যাকশন, ডিফারেন্ট মেকানিজম অফ অ্যাকশনে কাজ করবে। এটা একটা বেনিফিট। আর একটা বেনিফিট হলো যে ডিফারেন্ট ড্রাগ ইন কম্বিনেশন দেওয়ার কারণে আমাদের কোনো সিঙ্গেল ড্রাগ অনেক হাই ডোজে দেওয়ার দরকার পড়বে না। তাহলে কম্বিনেশন দিয়ে আমরা ড্রাগগুলোর ডোজ কমাইতে পারি, এটা হলো একটা বেনিফিট। এই ডোজ কমানোর কারণে আবার আরেকটা বেনিফিট এসে যাবে, সেটা হলো যে সিঙ্গেল ড্রাগ যদি হাই ডোজে দেওয়া হতো তাহলে তার অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি হতো। তো ইন্ডিভিজুয়ালি ড্রাগগুলো অল্প ডোজে দিয়ে আমরা তাদেরকে কম্বিনেশন করে দিলাম, তাহলে অ্যাডভার্স ইফেক্টের চান্সও আমরা কমিয়ে দিতে পারছি। অ্যান্ড অ্যানাদার বেনিফিট, ইম্পর্টেন্ট বেনিফিট, সেটা হলো যে এই অ্যান্টি ক্যান্সার ড্রাগের প্রতি ক্যান্সার সেলের রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্স এটা আমরা কমিয়ে দিতে পারছি। এট এ টাইম মাল্টিপল ড্রাগ ইউজ করে আমরা ক্যান্সার সেলকে ইফেক্টিভলি ডিস্ট্রয় করে দিয়ে রেজিস্ট্যান্স ডেভেলপ করার চান্সও কমিয়ে দিতে পারছি। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা লাগতে পারে বা হতে পারে বা পরীক্ষায় আসতে পারে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ কম্বিনেশন অফ ডিফারেন্ট গ্রুপ অফ অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এবার আমরা কম্বিনেশন থেরাপি নিয়ে বললাম, কম্বিনেশন কেমোথেরাপি। কম্বিনেশন কেমোথেরাপির একটু এক্সাম্পল দিই। তোমরা অ্যাক্রোনিম দিয়ে মনে রাখতে পারো, অ্যাক্রোনিম RCHOP, that is R-CHOP. This is combination chemotherapy for non-Hodgkin's lymphoma. R-rituximab, cyclophosphamide,
is the hydroxyrubicin or doxorubicin, O তে oncovin or vincristine and P তে prednisolone. এটা হচ্ছে নন হজকিন্স লিম্ফোমার কম্বিনেশন কেমোথেরাপি। আটচক রিটুক্সিম্যাব, সাইক্লোফসফামাইড, doxorubicin, vincristine and prednisolone. Another combination chemotherapy স্যার মিউট হয়ে গেছেন। for treatment of breast cancer. এবারে আসি most important question from this chapter that you have to face in exam in both written and viva. Adverse effects of anti-cancer drugs. Common adverse effects of anti-cancer drugs. এভাবে বলা হয় general adverse effects of anti-cancer drugs. আমরা আগে বলেছি যে most anti-cancer drugs are anti-proliferative. তারা মূলত rapidly proliferating cells, সেটা ক্যান্সার সেলই হোক বা বডির নর্মাল সেলই হোক, এর proliferation-কে ব্লক করে, ইনহিবিট করে, অ্যারেস্ট করে কাজ করে। এই কারণেই একদিকে যেমন অ্যান্টি ক্যান্সার ইফেক্ট হবে, ক্যান্সার সেল ডিস্ট্রয় হবে, ট্রিটমেন্ট হবে, আমাদের টার্গেট যেটা সেটা ফুলফিল হবে, আর বডির র্যাপিডলি প্রলিফারেটিং সেল যেসব অর্গানে আছে, যেসব টিস্যুতে আছে, ওইখানে আবার এর সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দিলে অ্যাডভার্স ইফেক্ট কমন, এটা ধরেই নেওয়া হয় যে হবেই। তো প্রথমে আসি জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্ট মিউকোজাল এপিথেলিয়াম, এরা তো হাইলি প্রলিফারেটিং, অলওয়েজ কিন্তু এখানে সেল টার্ন ওভার হচ্ছে। তো জিআই ট্র্যাক্টে অ্যান্টি ক্যান্সার ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে nausea, vomiting, oral mucositis or oral ulcer, esophageal mucositis or esophageal ulcer, bowel mucositis or bowel ulcer, এই কারণে ডায়রিয়া হতে পারে। তাহলে জিআই ট্র্যাক্টে অ্যান্টি ক্যান্সার ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে nausea, vomiting, oral mucositis or oral ulcer, esophageal mucositis or esophageal ulcer, bowel mucositis or bowel ulcer and diarrhea. Another important adverse effect is on bone marrow. Bone marrow, hematopoietic stem cells, they are highly proliferating cells. So anti-cancer drug important adverse effect এখানে হয়, that is bone marrow suppression হয়ে যায়. This is also very common. Bone marrow suppression. So bone marrow suppression হলে যা যা হওয়ার, অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। Immunosuppression, লিম্ফোসাইট, নিউট্রোফিল, এইসব সেল তো ইমিউনিটিতে ইনভলভড। তো যেহেতু বোন ম্যারো সাপ্রেশন হয়ে যায়, এই জন্য ইমিউনোসাপ্রেশন হয়ে যেতে পারে। আর ইমিউনোসাপ্রেশন হয়ে গেলে there is increased risk of infection. ইনফেকশন রিস্ক বেড়ে যায়, ইনফেকশন হয়ে যেতে পারে, পেশেন্ট ইজ prone to be infected. And there is impaired wound healing or delayed wound healing. তাহলে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, এই কারণে অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া or agranulocytosis, থ্রম্বোসাইটোপেনিয়া, ইভেন সবগুলো একসঙ্গে হয়ে গেলে প্যানসাইটোপেনিয়া, বাইসাইটোপেনিয়া, দুটো হলে বাইসাইটোপেনিয়া, অল সিরিজ সাপ্রেসড হয়ে গেলে প্যানসাইটোপেনিয়া। এছাড়া ইমিউনোসাপ্রেশন হতে পারে, এই কারণে ইনক্রিজ risk of infection, patient is prone to be infected, and also delayed wound healing or impaired wound healing. Skin erythema হতে পারে, skin ulceration হতে পারে, skin erythema, skin ulceration. Alopecia, হেয়ার ফলিকলের উপরে
সাপ্রেসিভ ইফেক্টের কারণে হেয়ার ফলিকুলার সেল এগুলো ডিস্ট্রয় হওয়ার কারণে অ্যালোপেশিয়া হতে পারে। স্কিন এরাইথেমা, স্কিন আলসারেশন, অ্যালোপেশিয়া। পালমোনারি সিস্টেমে পালমোনারি ফাইব্রোসিস হতে পারে। কার্ডিয়াক অ্যাডভার্স ইফেক্ট, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট ফেলিউর, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, এগুলো কোনো এটা সবটাতে হয় না, কিছু এটা একটা পরে বলবো অবশ্য আমি, যে কার্ডিওটক্সিক অ্যান্টি ক্যান্সার ড্রাগস কোনটা এটা একটা দুটো গ্রুপ আছে যেগুলোর ক্ষেত্রে কার্ডিওটক্সিসিটি হতে পারে। তো তার মধ্যে দেখা যায় কার্ডিয়াক অ্যারিথমিয়া, মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, ইভেন পেরিকার্ডিয়াল ইফিউশন, হার্ট ফেলিউর হতে পারে। কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগ হেপাটোটক্সিসিটি করতে পারে, কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগ নেফ্রোটক্সিসিটি আর রেনাল টক্সিসিটি করতে পারে, রেনাল সিস্টেমে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। একটু স্পেসিফিকেশন পরে বলবো, এখন বলে যাই। তো রেনাল সিস্টেমে আর ইউরিনারি সিস্টেমে যে অ্যাডভার্স ইফেক্ট গুলো হতে পারে অ্যান্টি ক্যান্সার ড্রাগসের কারণে, হেমোরেজিক সিস্টাইটিস, ইউরেট নেফ্রোপ্যাথি। ইউরেট নেফ্রোপ্যাথি নিয়ে একটু বলি। ইউরেট নেফ্রোপ্যাথি মানে হলো অ্যান্টি ক্যান্সার ড্রাগের কারণে যখন ক্যান্সার সেল লাইসিস হইতে থাকে, ডিস্ট্রয় হতে থাকে, এক্সেসিভ সেল লাইসিসের কারণে এক্সেসিভ সেলের যে নিউক্লিক অ্যাসিড কম্পোনেন্ট এগুলো যখন বের হয়ে আসে, এগুলো পরে যখন ব্রেকডাউন হয়ে যায়, পিউরিন বের হয়ে আসে ব্রেকডাউন হয়ে, এই পিউরিন আবার ফার্দার মেটাবলিজম হয়ে এক্সেসিভ ইউরিক অ্যাসিড ফর্মেশন হতে পারে। এই ইউরিক অ্যাসিড ইউরেট হিসেবে রেনাল টিউবুল ব্লক করে দিতে পারে, তখন এটাকে বলা হচ্ছে ইউরেট নেফ্রোপ্যাথি। এই কারণে রেনাল ইম্পেয়ারমেন্ট, রেনাল ফেলিউর হতে পারে। তাহলে হেমোরেজিক সিস্টাইটিস, ইউরেট নেফ্রোপ্যাথি, রেনাল ইম্পেয়ারমেন্ট। এবারে আসে রিপ্রোডাক্টিভ সিস্টেমে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে অ্যামিনোরিয়া হতে পারে। বোথ মেল অ্যান্ড ফিমেল দুই ক্ষেত্রে প্রিম্যাচিউর গোনাডাল ফেলিউর হতে পারে, দ্যাট ইজ গোনাডাল টক্সিসিটি। আর গোনাডাল টক্সিসিটি হয়ে গোনাডাল ডিসফাংশন, গোনাডাল ফেলিউর যদি হয়ে যায়, বাইল্যাটারাল হয়ে যায়, তাহলে স্টেরিলিটি হতে পারে। নার্ভাস সিস্টেমে সেন্সরি নিউরোপ্যাথি, মোটর নিউরোপ্যাথি, নার্ভ ডেফনেস। সেন্সরি নিউরোপ্যাথি, মোটর নিউরোপ্যাথি, নার্ভ ডেফনেস হতে পারে। Anti-cancer, almost all anti-cancer drugs are teratogenic. So another serious adverse consequence of anti-cancer chemotherapy is teratogenicity. Now an important কথা সেটা হলো যে anti-cancer drugs themselves are oncogenic. তার মানে anti-cancer drugs গুলো নিজেরাই আবার another type of ক্যান্সারের জন্য দায়ী হতে পারে, ক্যান্সার করে ফেলতে পারে। দিস ইজ নোন অ্যাজ সেকেন্ডারি ম্যালিগন্যান্সি। কোনো প্রাইমারি ম্যালিগন্যান্সি ট্রিটমেন্টে অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দেওয়া হলো, তো ওই পেশেন্টের মধ্যে আবার সেকেন্ড ম্যালিগন্যান্সি, সেকেন্ড ক্যান্সার ডেভেলপ করলো, সেকেন্ডারি ম্যালিগন্যান্সি হতে পারে অ্যান্টি ক্যান্সার ড্রাগের কারণে। These are the generalized adverse effect of anti-cancer drugs. নাম্বার 1 বলেছি যে ট্র্যাক্ট অ্যাডভার্স ইফেক্ট গুলো, নশিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, ওরাল আলসার, ইসোফেজিয়াল আলসার আর মিউকোজাইটিস, বাউল মিউকোজাইটিস, আলসার, ডায়রিয়া। এরপরে বললাম বোন ম্যারো সাপ্রেশন, এই কারণে অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, ইমিউনোসাপ্রেশন হতে পারে, এই কারণে টেন্ডেন্সি টু ইনফেকশন ইজ ইনক্রিজড, risk of infection increased, impaired or delayed wound healing, pulmonary fibrosis, cardiac arrhythmia, pericarditis, myocarditis, pericardial effusion, heart failure, hepatotoxicity, renal toxicity, renal system and hemorrhagic cystitis, urate nephropathy, renal impairment, reproductive system amenorrhea, premature gonadal failure, even sterility.
নার্ভাস সিস্টেমে সেন্সরি নিউরোপ্যাথি, মোটর নিউরোপ্যাথি, নার্ভ ডেফনেস। দেন টিরাটোজেনেসিটি অ্যান্ড লাস্ট অফ অল বললাম সেকেন্ডারি ম্যালিগন্যান্সি। সলিড অর্গানের ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট করতে গিয়ে সাধারণত যেটা হয়, সলিড অর্গান যেমন সেটা লাং ক্যান্সার হোক বা লিভার ক্যান্সার হোক বা রেনাল সেল কার্সিনোমা হোক বা এনি আদার সলিড অর্গানের ক্যান্সার ট্রিটমেন্ট, ক্যান্সারকে অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দিলে সাধারণত সেকেন্ডারি ম্যালিগন্যান্সি হিসেবে হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সিগুলো হয়। তার মধ্যে লিম্ফোমা খুবই কম সেকেন্ডারি ম্যালিগন্যান্সির মধ্যে। এবার আমরা বলি কার্ডিওটক্সিক অ্যান্টি ক্যান্সার ড্রাগস। তোমরা কি অ্যাটেন্টিভ আছো? জি স্যার। হ্যাঁ, কি বলছি? কার্ডিওটক্সিক অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এটা কিন্তু অনেক সময় আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য কার্ডিওটক্সিক অ্যান্টি ক্যান্সার ড্রাগস। কারো কারো কাছে এই কোশ্চেনটা চুজেবল, চুজ করে অনেকে। হোয়াট আর দ্য কার্ডিওটক্সিক অ্যান্টি ক্যান্সার ড্রাগস, এর মধ্যে দুইটা গ্রুপ। একটা হলো অ্যানথ্রাসাইক্লিন ডেরিভেটিভস, এর মধ্যে যা যা আছে সব অ্যানথ্রাসাইক্লিন ডেরিভেটিভস। অ্যানাদার ড্রাগ ইজ ট্রাস্টুজুম্যাব, এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, ট্রাস্টুজুম্যাব। অ্যানথ্রাসাইক্লিন ডেরিভেটিভস আমরা একটু আগে দেখিয়েছি, বলেছি অ্যানথ্রাসাইক্লিন ডেরিভেটিভস হচ্ছে ডক্সরুবিসিন, ডনোরুবিসিন, ইপিরুবিসিন, ইডারুবিসিন। রুবিসিন দিয়ে যে নামগুলো, এগুলো সব হচ্ছে অ্যানথ্রাসাইক্লিন ডেরিভেটিভস। অ্যানথ্রাসাইক্লিন ডেরিভেটিভস ডক্সরুবিসিন, ডনোরুবিসিন, ইপিরুবিসিন, ইডারুবিসিন। এই অ্যানথ্রাসাইক্লিন ডেরিভেটিভস এরা সব কার্ডিওটক্সিক। অ্যান্ড অ্যানাদার গ্রুপ, অ্যানাদার monoclonal antibody used as anti-cancer drug, সেটা হচ্ছে ট্রাস্টুজুম্যাব। ট্রাস্টুজুম্যাব এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগস। এবার কিন্তু আমরা কিছু স্পেসিফিক অ্যাডভার্স ইফেক্ট বলতেছি। এতক্ষণ তো ইন জেনারেল বললাম, বডি বিভিন্ন সিস্টেমে কি কি হতে পারে বললাম। এবারে কিছু ড্রাগের সাথে স্পেসিফাই করে কিছু বলা হচ্ছে। যেমন একটা বললাম কার্ডিওটক্সিক অ্যান্টি ক্যান্সার ড্রাগ। Example, anthracycline derivatives, doxorubicin, daunorubicin, epirubicin, idarubicin. And another group, trastuzumab, a monoclonal antibody. এবারে anti-cancer drug causing pulmonary toxicity or pulmonary fibrosis. Anti-cancer drugs causing pulmonary toxicity or pulmonary fibrosis. এই অ্যাডভার্স ইফেক্ট হতে পারে by bleomycin, busulfan, methotrexate. ব্লিওমাইসিন, বুসালফান, মেথোট্রেক্সেট। তো বুসালফান দিয়ে পালমোনারি টক্সিসিটি হলে এই লাংসকে বলা হয় বুসালফান লাং, এই নামে ডাকা হয়। একটা নাম আছে আর কি কোনো কোনো বইতে, এটা অনেক সময় যদি কেউ জিজ্ঞেস করে বলতে পারে হোয়াট ইজ বুসালফান লাং। তাহলে পালমোনারি টক্সিসিটি আর পালমোনারি ফাইব্রোসিস কজড বাই বুসালফান যদি হয়ে যায় তখন বলা হয় বুসালফান লাং। ব্লিওমাইসিন, বুসালফান, মেথোট্রেক্সেট এদের দ্বারা পালমোনারি টক্সিসিটি, পালমোনারি ফাইব্রোসিস হতে পারে। অ্যান্টি-ক্যান্সার ড্রাগস কজিং হেপাটোটক্সিসিটি। অ্যান্টি-ক্যান্সার ড্রাগ কজিং হেপাটোটক্সিসিটি এর ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে মেথোট্রেক্সেট। এই জন্য কাউকে মেথোট্রেক্সেট দিলে কিন্তু তার রুটিনলি লিভার ফাংশন টেস্ট করতে হয়। অলমোস্ট অ্যান্টি-ক্যান্সার কেমোথেরাপি দেওয়ার আগে এগুলো রুটিনলি করতে হয়। সেটা একটু পরে বলবো কি কি মনিটর করতে হয় অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দিলে। তাহলে মেথোট্রেক্সেট দিয়ে হেপাটোটক্সিসিটি হতে পারে। অ্যান্টি ক্যান্সার ড্রাগস কজিং নেফ্রোটক্সিসিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রুপের ড্রাগ কিন্তু অনেক ক্যান্সারে অনেক সময় ইউজ হয়। প্লাটিনাম অ্যানালগস, প্লাটিনাম অ্যানালগস, কার্বোপ্লাটিন, অক্সালিপ্লাটিন, কার্বোপ্লাটিন, অক্সালিপ্লাটিন, সিসপ্লাটিন। এর মধ্যে সিসপ্লাটিনটা হলো অনেক ওল্ড ড্রাগ, পরবর্তীতে আসছে কার্বোপ্লাটিন and oxaliplatin. Cisplatin, carboplatin, oxaliplatin. These are platinum analogs and they may cause nephrotoxicity. নেফ্রোটক্সিসিটি করতে পারে প্লাটিনাম অ্যানালগ গুলো।
Anti-cancer drugs causing hemorrhagic cystitis. Anti-cancer drugs causing hemorrhagic cystitis. For example, cyclophosphamide and ifosfamide. Cyclophosphamide and ifosfamide. আসলে এটার সাইক্লোফসফামাইড অ্যাডমিনিস্ট্রেশন করার পরে বডিতে গেলে এটা ভেঙে দুই ভাগ হয়ে যায়, একটা হয় ফসফরামাইড আর একটা হয় অ্যাক্রোলিন। এই দুটো কম্পোনেন্টে ব্রেকডাউন হয়ে যায়। সাইক্লোফসফামাইড এন্ড আইফসফামাইড দিয়ে হেমোরেজিক সিস্টাইটিস হয়। কিভাবে হেমোরেজিক সিস্টাইটিস হয় এটা যদি আমরা বলি, তো সাইক্লোফসফামাইড আফটার অ্যাডমিনিস্ট্রেশন উইদিন বডি ইজ ব্রোকেন ডাউন ইনটু ফসফরামাইড এন্ড অ্যাক্রোলিন। এই ফসফরামাইড দিয়ে এর ফার্মাকোডাইনামিক অ্যাকশন যেটা সেটা হয়, তার মানে তার অ্যান্টি ক্যান্সার ইফেক্ট এটা হয় ফসফরামাইড দিয়ে। আর অ্যাক্রোলিন কম্পোনেন্ট যেটা, এটা এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা রেনাল টিউবুলে চলে যায়, ফিল্ট্রেশন হয়ে হোক বা এক্সক্রেশন হয়ে হোক, রেনাল টিউবুলে চলে গিয়ে এরপরে এখান থেকে এটা ইউরিনের সাথে ইউরিনারি ব্লাডারের গ্লুমেনে চলে যায়, সেখানে গিয়ে এই ব্লাডার ওয়ালে সিস্টাইটিস করে অ্যাক্রোলিন। তাহলে ফসফরামাইড পরে হচ্ছে অ্যান্টি ক্যান্সার ইফেক্ট, আর অ্যাক্রোলিনের কারণে হয় হেমোরেজিক সিস্টাইটিস। ব্লাডার ওয়াল ইনফ্লামেশন করে এখানে হেমোরেজও হয়, এজন্য হেমোরেজিক সিস্টাইটিস বলে। নাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমাদের পরীক্ষায় ধরা হয় এবং রিটেনেও আসে। আমরা যে অনেকগুলো অ্যাডভার্স ইফেক্টস বললাম অ্যান্টি ক্যান্সার ড্রাগসের, আবার ক্যান্সারের ইনসিডেন্স এখন তো অনেক বেড়েও গেছে। ক্যান্সারের ট্রিটমেন্ট তো করতে হয়, এবং এখন অনেক ক্যান্সারের ট্রিটমেন্ট, আগে এক সময় ক্যান্সারের ট্রিটমেন্ট বেশি দিতে চাওয়া হতো না, বা রোগীরাও চাইতো না, ডাক্তাররাও, যেহেতু অনেক ব্যয়বহুল আর অত বেশি অ্যাডভান্স ছিল না অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি শিডিউল বা এগুলো। কিন্তু এখন কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে অ্যান্টি ক্যান্সার থেরাপি। এখন কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগস অনেক ইউজ হয়। তো কাজে যেহেতু ইউজ হলে আবার অ্যাডভার্স ইফেক্টস হবে, তো কাজেই আমাদেরকে এটা জানতে হবে যে হাউ টু ম্যানেজ দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যান্টি ক্যান্সার ড্রাগস। তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিলে সবার আগে যে অ্যাডভার্স ইফেক্টটা দেখা যায়, এই ড্রাগ দেওয়ার পরপরই খুব শর্ট টাইমের মধ্যেই তার যেই ড্রাগ অ্যাডভার্স ইফেক্টগুলো দেখা যায়, স্পেশালি নসিয়া অ্যান্ড ভমিটিং, অ্যানোরেক্সিয়া, এই অ্যাডভার্স ইফেক্ট খুব ইমিডিয়েটলি দেখা দেয়। এই জন্য কিন্তু অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দেওয়ার আগেই এই মেজার নেওয়া হয়। তো অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড যে নসিয়া অ্যান্ড ভমিটিং, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ অ্যান্টিমিটিক হিসেবে যেটা দেখা গেছে, একটা হলো ডেক্সামিথাসন। যদিও এটা স্টেরয়েড, কিন্তু এটা কিন্তু অ্যান্টিমিটিক ড্রাগ হিসেবেও ইউজ হয়, স্পেশালি এই অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড নসিয়া অ্যান্ড ভমিটিং এর ক্ষেত্রে। ডেক্সামিথাসন অ্যান্ড 5-HT অ্যান্টাগনিস্ট, 5-হাইড্রোক্সিট্রিপটামিন অ্যান্টাগনিস্ট, দ্যাট ইজ সেট্রনগুলো, অনডানসেট্রন, প্যালোনোসেট্রন, গ্রেনিসেট্রন। তোমাদের এটা অ্যান্টিবায়োটিক ড্রাগ পড়ানো হয়েছে টার্ম ওয়ান রিলেশনে। 5-HT3 অ্যান্টাগনিস্ট, অনডানসেট্রন, গ্রেনিসেট্রন, প্যালোনোসেট্রন। আচ্ছা, তোমাদের আমি একটা কথা অবশ্য বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, এত অ্যান্টিবায়োটিক ড্রাগস থাকতে কেন 5-HT3 অ্যান্টাগনিস্টকে প্রেফার করা হয় অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউস নসিয়া অ্যান্ড ভমিটিং ম্যানেজ করার জন্য? বলো দেখি, মনে আছে? শুনছো তোমরা? কথা বলো দেখি। জি স্যার, শোনা যাচ্ছে। বলো। তোমাদের অ্যান্টিএমেটিক ড্রাগ বলার সময় এটা আমি একটু বলেছিলাম যে এই গ্রুপের ড্রাগটা অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড নসিয়া অ্যান্ড ভমিটিং ম্যানেজ করার জন্য দেওয়া হয়, প্রেফার করা হয়। সেটা হচ্ছে 5-HT3 অ্যান্টাগনিস্ট, অনডানসেট্রন, গ্রেনিসেট্রন, প্যালোনোসেট্রন। কেন আদার অ্যান্টিএমেটিক ড্রাগসের উপরে এটাকে কেন প্রেফার করা হয় ক্যান্সার
কেমোথেরাপি ইনডিউসড নসিয়া এন্ড ভমিটিং ম্যানেজ করার জন্য। মনে আছে? মনে আছে কি না বলো, কথা তো বলবা। স্যার কোনো মনে কথা- নাই। মনে নাই, হ্যাঁ মনে নাই বললে তো বুঝি হ্যাঁ মনে নাই তোমাদের। ঠিক আছে, এটার যে এক্সপ্লেনেশনটা বলা হয়েছে সেটা হলো যে অ্যান্টি ক্যান্সার ড্রাগস গুলোর জিআই ট্র্যাক্টে যে এন্টারোক্রোমাফিন লাইক সেলস আছে, এন্টারোক্রোমাফিন লাইক সেলস থেকে কি রিলিজ হয়? সেরোটোনিন স্যার। সেরোটোনিন অর 5 হাইড্রোক্সি ট্রিপটামিন। তো এই অ্যান্টি ক্যান্সার ড্রাগস গুলোর এই ইসিএল এন্টারোক্রোমাফিন লাইক সেলের উপরে ইফেক্ট হচ্ছে যে তারা ওই সেলগুলো থেকে 5-HT3 অর সেরোটোনিন রিলিজ করায়, এটাকে এনহ্যান্স করে। আর ওই 5-HT3 এর ইনফ্লুয়েন্সেই নসিয়া এন্ড ভমিটিং হয়। তো এই জন্য যেহেতু এটা এই মেকানিজমের সাথে এটা ডাইরেক্টলি রিলেটেড, যে 5-HT3 কারণে নসিয়া এন্ড ভমিটিং হচ্ছে, তো আমরা 5-HT3 অ্যান্টাগনিস্ট যদি ইউজ করি তাহলে ইফেক্টিভলি এই নসিয়া এন্ড ভমিটিং ম্যানেজ হয়ে যাবে। এজন্যই অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি ইনডিউসড নসিয়া এন্ড ভমিটিং এর ক্ষেত্রে 5-HT3 অ্যান্টাগনিস্ট আর প্রেফার্ড ওভার আদার অ্যান্টিএমিটিক ড্রাগস। এছাড়া ডেক্সামিথাসোনও ইউজ করা হয়। সাধারণত এই ডেক্সামেথাসোন ইনজেকশন অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি স্টার্ট করার আগেই দিয়ে দেওয়া হয়। তারপর 5-HT3 অ্যান্টাগনিস্ট এটা ইনজেক্টেবল আগে এক ডোজ দেওয়া হয় এবং কয়েকদিন এটা চালানো হয় ওরালি, যাতে তার এটা ম্যানেজ থাকে। নেক্সট, বোন ম্যারো সাপ্রেশন, অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট, ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট। বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনোসাপ্রেশন, এগুলো তো এই কারণে এখন এটার অলমোস্ট রুটিন প্র্যাকটিস হয়ে গেছে। আগে অ্যাভেলেবল কম ছিল, কিন্তু এখন তো এগুলো অ্যাভেলেবল হয়ে গেছে আমাদের দেশে এবং এগুলো কিন্তু ইউজ হয়। সেটা হলো যে বোন ম্যারো সাপ্রেশন যেহেতু হয়ে গেছে, কাজে বোন ম্যারো স্টিমুলেটিং এজেন্ট ইউজ করা হয়। GCF, colon stimulating factor, এটা দিলে অল সিরিজ অফ হেমাটোপয়েটিক স্টেম সেল কিন্তু স্টিমুলেটেড হয়ে যায়। গ্র্যানুলোসাইট কলোন স্টিমুলেটিং ফ্যাক্টর। এছাড়া ইরাইথ্রোপয়েটিন দিলে আরবিসি সিরিজ স্টিমুলেট হবে। থ্রোম্বোপয়েটিন, এটা দিলে প্লেটলেট সিরিজ মেগাকারিওসাইট সিরিজ স্টিমুলেট হবে। এইসব বোন ম্যারো স্টিমুলেটিং এজেন্ট আর গ্রোথ ফ্যাক্টর, গ্র্যানুলোসাইট কলোন স্টিমুলেটিং ফ্যাক্টর, ইরাইথ্রোপয়েটিন, এগুলো ইউজ করা হয় বোন ম্যারো সাপ্রেশন এটাকে ট্যাকল দেওয়ার জন্য বা এটাকে প্রিভেন্ট করার জন্য বা ম্যানেজ করার জন্য। হেমোরেজিক সিস্টাইটিস, অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট আমরা বলেছি হেমোরেজিক সিস্টাইটিস। আমরা বললাম এই যে ফসফরামাইড আর অ্যাক্রোলিনে ব্রেকডাউন হয়ে সাইক্লোফসফামাইড দিয়ে এগুলো হতে পারে, অ্যাক্রোলিনের জন্য এটা হয়। সেই জন্য এটার ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন। যদি অ্যাডিকুয়েটলি হাইড্রেট করে ইউরিন আউটপুট বাড়ায় দিয়ে ওই টক্সিক যে অ্যাক্রোলিন এটাকে বেশি এক্সক্রেট করে দেওয়া সম্ভব হয়, তাহলে এটার একটা ম্যানেজমেন্ট হবে। আর এডিশনালি ড্রাগ হিসেবে মেজনা একটা ড্রাগ, এটা যদি দেওয়া হয় মেজনা ওই অ্যাক্রোলিনকে নিউট্রাল করে ফেলে। তাহলে adequate hydration and by use of mesna, hemorrhagic cystitis can be managed. Next, cardiotoxicity. Anti-cancer drug আমরা একটু আগে বললাম anthracycline derivatives, doxorubicin, daunorubicin, epirubicin, idarubicin, and trastuzumab, another group. এদের দ্বারা কার্ডিওটক্সিসিটি হতে পারে, যেন এটাকে ম্যানেজ করার জন্য একটা ড্রাগ ইউজ করা যেতে পারে, সেটা হলো ডেক্সরাজোক্সেন। ইউরেট নেপ্রোপ্যাথি আমরা একটু আগে মেকানিজম একটু বলেছি। ইউরেট নেপ্রোপ্যাথি কিভাবে হয়? অ্যান্টি ক্যান্সার ড্রাগের কারণে ক্যান্সার সেল ডিস্ট্রাকশন হয়ে সেলের ভেতরের ম্যাটেরিয়ালগুলো বের হয়ে আসলো, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এগুলো ব্রেকডাউন হলো, পিউরিনগুলো বের হলো, পিউরিন ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। এক্সেসিভ ইউরিক অ্যাসিড ইউরেট হিসেবে রেনাল টিউবুলে অ্যাকুমুলেট করে ব্লক করে দিতে পারে। দিস ইজ ইউরেট নেপ্রোপ্যাথি। সেই জন্য এটার ম্যানেজমেন্ট হচ্ছে এটার ক্ষেত্রে অ্যাডিকুয়েট হাইড্রেশন করলে এগুলো ইউরিনারি এক্সপ্রেশন হয়ে যাবে বেশি। ইউরিনারি অ্যালকালাইনাইজেশন,
এখানে একই কথা, অ্যাসপিরিনকে বেশি ওভারডোজ হয়ে গেলে এক্সক্রিট করার জন্য যেমন ইউরিন অ্যালকালাইনাইজেশন একটা ম্যানেজমেন্ট, একটা অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট। তো ইউরিক অ্যাসিড, এটাও তো অ্যাসিড, অ্যাসপিরিনও অ্যাসিডিক এজেন্ট, এটাও অ্যাসিডিক এজেন্ট। তো এটাকেও এক্সক্রিট করতে গেলে ইউরিনারি অ্যালকালাইনাইজেশন করতে হবে। তো ইউরিনারি অ্যালকালাইনাইজেশন করলে এটা যেহেতু ইউরিক অ্যাসিড, এটা আয়োনাইজেশন হবে, আয়োনাইজেশন হয়ে গেলে আর অ্যাবজর্পশন হবে না, এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে এইভাবে ইউরেট এক্সক্রিশন হয়ে যেতে পারে, এটা একটা ম্যানেজমেন্ট। অ্যানাদার অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট অফ ইউরেট নেফ্রোপ্যাথি ইজ অ্যালোপিউরিনল। যদি ইউরিক অ্যাসিড ফরমেশনই কমায় দেওয়া হয়, অ্যালোপিউরিনল হচ্ছে জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর। তোমরা নিশ্চয়ই পড়ে এসছো মেটাবলিজম অফ নিউক্লিক অ্যাসিড। এখানে পিউরিন থেকে ইউরিক অ্যাসিড হইতে যে এনজাইম লাগে এটা হচ্ছে জ্যানথিন অক্সিডেজ। তাহলে অ্যালোপিউরিনল ইউজ করলে জ্যানথিন অক্সিডেজ এনজাইম ইনহিবিট হয়ে যাবে, ইউরিক অ্যাসিড ফরমেশন কমে যাবে। These are the approaches of management of urate nephropathy: adequate hydration, urinary alkalinization, and use of allopurinol, a xanthine oxidase inhibitor. অ্যালোপেশিয়া, আসলে অ্যালোপেশিয়া মেনি অ্যান্টি ক্যান্সার ড্রাগসের অ্যাডভার্স ইফেক্ট। এটা অবশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে টেম্পোরারি। দেখা যায় যে কেমোথেরাপি কোর্স শেষ হয়ে গেলে পরে আবার আস্তে আস্তে পেশেন্ট এটা ফিরে পায়। তো এটা যদিও অ্যাডিকুয়েট, এটার আলাদাভাবে ট্রিটমেন্ট এমন কিছু নাই, তবে অনেক সময় কেউ সাজেস্ট করে যে এটার মেকানিজমটা এরকম হতে পারে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো ওই স্কাল্পে হেয়ার ফলিকল পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে ওখানে টক্সিক ইফেক্ট হয়ে অ্যালোপেশিয়া হয়। তো এই জন্য যদি স্কাল্পে অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমরা পৌঁছানো কমাই দিতে পারি, এটার একটা মানে অ্যাপ্রোচ আর কি, ফিজিক্যাল অ্যাপ্রোচ সেটা, বা মেকানিক্যাল অ্যাপ্রোচ যাই বলি, সেটা হলো কুলিং অফ স্কাল্প। স্কাল্পে যদি কুল করা হয় তাহলে ওখানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে ওখানে ব্লাড সাপ্লাই কম যাবে এবং ব্লাডের সাথে সার্কুলেশনে যে অ্যান্টি ক্যান্সার ড্রাগস ওখানে কম পৌঁছবে, তাহলে হয়তো বা কিছুটা এই টক্সিক এফেক্ট কম হতে পারে। এটা একটা কথা অনেক সময় বলে। নেক্সট, রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, মেল স্টেরিলিটি অ্যান্ড ফিমেল স্টেরিলিটি। হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না, তো সেই জন্য যা করার আগে থেকে যদি কিছু করার থাকে সেটা করতে হবে, এবং এখন কিন্তু এগুলো করা হয়। তো কারো যদি ফ্যামিলি ইনকমপ্লিট থাকে, তার তার বেবির প্রয়োজন আছে, তো যদি মেল স্টেরিলিটি হওয়ার, মেল পেশেন্টের যদি অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দরকার হয় দেওয়ার তার ক্যান্সারের কারণে, তাহলে যেটা করা যেতে পারে, স্পার্ম পিওরলি স্টোর করা যেতে পারে, পিওর স্টোরেজ অফ স্পার্ম নিয়ে স্পার্ম ব্যাংকে রেখে দেওয়া যেতে পারে। এগুলো কিন্তু এখন হয় ফার্টিলিটি সেন্টারে, এগুলো কিন্তু অনেক সিস্টেম এখন ডেভেলপ করছে। তাহলে পিওর স্টোরেজ অফ স্পার্ম, আগে স্পার্ম স্টোর করে রাখা যেতে পারে, যেহেতু যা ধরেই নেওয়া হয় যে অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি দিলে স্টেরয়েড ডেভেলপ করতেই পারে, মেলের ক্ষেত্রে এই করণীয়। আর ফিমেল স্টেরয়েড হতে পারে, ফিমেল পেশেন্টকে যদি অ্যান্টি ক্যান্সার থেরাপি দেওয়া হয়, সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, ওসাইট আর ওভারিয়ান টিস্যু, এটাকেও পিওরলি ক্রায়োপ্রিজার্ভেশন করা যেতে পারে, পিওর ক্রায়োপ্রিজার্ভেশন অফ ওসাইট আর ওভারিয়ান টিস্যু, পিওর ক্রায়োপ্রিজার্ভেশন অফ ওসাইট আর ওভারিয়ান টিস্যু। তো আমরা বলেছি যে ইমিউনোসাপ্রেশন হয়ে পেশেন্টের টেন্ডেন্সি টু বি ইনফেক্টেড, এটার চান্স বেড়ে যায়, প্রন টু ইনফেকশন হয়ে যায়। সেই জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আগে থেকে প্রোফাইল্যাকটিক্যালি ইউজ করা যেতে পারে। আর যদি ইনফেকশন হয়ে যায়, সাধারণত ইমিউনোসাপ্রেশন হয়ে গেলে তাদের ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো খুবই কমন। ইভেন সাম ব্যাকটেরিয়াল ইনফেকশন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলো হতে পারে। তো হয়ে গেলে সেই অনুযায়ী যদি ভাইরাল ইনফেকশন হয় অ্যান্টিভাইরাল ড্রাগ, যদি ফাঙ্গাল ইনফেকশন হয় অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, বা যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগস আর অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে।
So these are about anti-cancer drugs in short. তো এই ক্লাসে আর একটু শর্ট টপিকস আমি বলে শেষ করি, কারণ এটার জন্য আলাদা ক্লাস নেওয়ার সুযোগ নেই। সেটা হলো ইনফ্লামেটরি ডিজিজে কি কি ড্রাগ ইউজ করা যেতে পারে। ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, স্পেশালি ক্রনিক ইনফ্লামেটরি রিউমেটিক ডিজিজ, তোমাদের আমরা এ যাবৎ যা ডিসকাস করেছি তার নলেজ থেকে তোমরা আগে বলো দেখি, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজে কি কি গ্রুপের ড্রাগ ইউজ করা যেতে পারে বলো। Non-steroidal anti-inflammatory drugs. নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি, এর নামের মধ্যেই আছে অ্যান্টি ইনফ্লামেটরি, তাহলে এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। NSAID আর কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েডও তো অ্যান্টি ইনফ্লামেটরি আর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, তাই না? ভেরি গুড। এনিথিং মোর? Drug modifying anti-inflammatory. আর কিছু? Drug modifying ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস, ঠিক আছে? তাহলে যদি তোমাদের জিজ্ঞেস করা হয় যে ড্রাগস, নেম দ্য ড্রাগস দ্যাট ক্যান বি ইউজড in treatment of chronic inflammatory diseases or chronic inflammatory rheumatic diseases, বললে তো আরো কথাই নেই, chronic inflammatory diseases। তাহলে এখানে NSAID একটা গ্রুপ, নেক্সট কর্টিকোস্টেরয়েডস, নেক্সট DMARDs। তো DMARDs এর মধ্যে আবার দুই ধরনের আছে, এগুলো আছে ওল্ড, যেগুলোকে বলা হয় কনভেনশনাল DMARDs, আর কিছু আছে নিউয়ার, এগুলো মূলত ইমিউনোলজিক্যালি বেসড ডেভেলপ করা হয়েছে, সাইটোকাইন বেসড অর ইমিউনোলজি বেসড বা ইমিউন সেল বেসড ড্রাগ কিছু ডেভেলপ করা হয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি এই জাতীয়। এগুলোকে বলা হয় বায়োলজিক ডিএমএআরডি বা সংক্ষেপে শুধু বায়োলজিক্স। তাহলে ডিএমএআরডি যেগুলো পুরনো এগুলোকে কনভেনশনাল ডিএমএআরডি বলা হয় বা সংক্ষেপে শুধু ডিএমএআরডি বলা হয়, আর যেগুলো এই নিউয়ার বায়োলজিক্যাল ড্রাগ, বায়োলজিক্যাল ডিএমএআরডি যেগুলো, এগুলোকে বায়োলজিক্যাল ডিএমএআরডি বলা হয় বা সংক্ষেপে শুধু বায়োলজিক্স এইভাবে বলা হয়। তাহলে আমরা পাইলাম NSAIDs, কর্টিকোস্টেরয়েডস, ডিএমএআরডিস অ্যান্ড বায়োলজিক্স। এর মধ্যে ডিএমএআরডি নিয়ে একটু তোমাদের জানতে হবে। ডিএমএআরডির ইলাবোরেশন হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস, এটাকে কিন্তু সংক্ষেপে ডিএমএআরডিস বলা হয়। এটাকে আবার অনেক সময় আরেকটা নামেও বলা হয়, সেটা হচ্ছে স্লো অ্যাক্টিং অ্যান্টি রিউমেটিক ড্রাগ, SAARDs, মানে স্লো অ্যাক্টিং অ্যান্টি রিউমেটিক ড্রাগস। কারণ এই ড্রাগগুলো দেওয়ার পরে, যেমন NSAID বা স্টেরয়েড দিলে এটার ইফেক্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়, NSAID ইফেক্ট খুব তাড়াতাড়ি, স্টেরয়েড কোনোটা আছে তাড়াতাড়ি পাওয়া যায়, কোনোটা একটু সময় লাগে। কিন্তু ডিএমএআরডি গুলো এরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের পরে 1-2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যে এটার কোনো ইফেক্ট পাওয়া যায় না, 2-3 সপ্তাহ, কারণ ইউজুয়ালি বলা হয় যে 3 সপ্তাহ লাগে মিনিমাম এর ইফেক্ট স্টার্ট হইতেই, এবং ফুল রেসপন্স পাইতে আরো সময় লাগে 6 সপ্তাহ বা তার বেশি। এজন্য এদেরকে বলা হয় ইন আদার নেম এটাকে ডাকা হয় SAARDs, স্লো অ্যাক্টিং অ্যান্টি রিউমেটিক ড্রাগস। তো এই ড্রাগগুলো, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগগুলো যদিও স্লো অ্যাক্টিং, কিন্তু এদের অ্যাকশনটা আবার লং লাস্টিং, এবং তারা ডিজিজ প্রোগ্রেশন এটাকে কিন্তু অ্যারেস্ট করতে পারে। এই যে ক্রনিক ইনফ্লামেটরি রিউমেটিক ডিজিজ যেগুলো, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, SLE, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এই যে ডিজিজগুলো, এগুলো কিন্তু প্রোগ্রেসিভ ডিজিজ, মানে যত দিন যাবে এই ডিজিজ আরো অ্যাডভান্স হতে থাকবে, বডির বিভিন্ন টিস্যুজ অ্যান্ড অর্গানস এগুলো ডিস্ট্রাকশন করতে থাকে। যেমন জয়েন্টের ক্ষেত্রে, বোন অ্যান্ড জয়েন্টের ক্ষেত্রে বোন ডিস্ট্রাকশন অ্যান্ড জয়েন্ট ডিফর্মিটি এগুলো কিন্তু হতে থাকে ডে বাই ডে। এই যে ক্রনিক্যালি যে প্রোগ্রেশন এই ডিজিজের, এই প্রোগ্রেসিভনেস এটাকে অ্যারেস্ট করতে পারে বা প্রিভেন্ট করতে পারে ডিএমএআরডি যদি দেওয়া হয়। এবার আসি আমি ডিএমএআরডির নামগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম মনে রাখতে হবে, কয়েকটা নাম মনে রাখো, আমি বলি এখন যতটা পারো মনে রাখো।
মেথোট্রেক্সেট, সালফাসালাজিন। মেথোট্রেক্সেট কিন্তু আমরা সাইটোটক্সিক ড্রাগ আর অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবেও দেখিয়েছি, এটা আবার ডিএমএআরডি লিস্টেও আছে। তাহলে মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথিওপ্রিন, সাইক্লোস্পোরিন, লেফলুনোমাইড, টফাসিটিনিব, মাইকোফেনোলেট, মোফেটিল, সাইক্লোফসফামাইড, পেনিসিলামিন, গোল্ড, অনেকগুলো আছে। তাহলে মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই তিনটে মাস্ট মনে রাখতেই হবে। মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এছাড়া অ্যাজাথিওপ্রিন, সাইক্লোস্পোরিন, লেফলুনোমাইড, মাইক্রোফেনোলেট, মোফেটিল, সাইক্লোফসফামাইড, পেনিসিলামিন, গোল্ড। তো এগুলোর ইন্ডিভিজুয়াল ডিসকাশন করলে এটা তোমাদের জন্য অনেক ব্রড হয়ে যাবে, তোমাদের এই লেভেলে অত দরকার নাই। আমি কমন কিছু কথা মনে রাখার জন্য বলতেছি। কমন ইউজেস অফ ডিএমএআরডি। কমন ইউজেস অফ ডিএমএআরডি, কমনলি কোন কোন ডিজিজে ডিএমএআরডি ইউজ করা হয়? রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই কয়েকটা মনে রাখতে পারো। রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। কমন অ্যাডভার্স ইফেক্টস অফ ডিএমএআরডিস। কমন অ্যাডভার্স ইফেক্টস অফ ডিএমএআরডিস। কমন অ্যাডভার্স ইফেক্ট, ডিএমএআরডি দিলেই এগুলো হলো আসলে স্মল মলিকুল এজেন্ট। এরা আসলে মূলত ইমিউন সিস্টেম, ইনফ্লামেটরি অ্যান্ড ইমিউন সিস্টেম এর উপরে সাপ্রেসিভ ইফেক্ট এর মাধ্যমে কাজ করে। এজন্য কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন অ্যান্ড ইমিউনোসাপ্রেশন। বোন ম্যারো সাপ্রেশন অ্যান্ড ইমিউনোসাপ্রেশন। আর বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনোসাপ্রেশন হলে এর সিকুইলি যা যা হতে পারে তা হতে পারে। অ্যানিমিয়া হতে পারে, লিউকোপেনিয়া, নিউট্রোপেনিয়া হতে পারে, হিমোসাইটোপেনিয়া। এই কারণে ইনফেকশন বেশি হতে পারে, ব্লিডিং হতে পারে। ইমিউনোসাপ্রেশনের জন্য যা যা হতে পারে। হেপাটোটক্সিসিটি, এটা অবশ্য কমন অ্যাডভার্স ইফেক্ট অফ ডিএমএআরডিস। তাহলে বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনোসাপ্রেশন অ্যান্ড অ্যান্ড হেপাটোটক্সিসিটি। তাহলে মনিটর কি কি করতে হবে? যেহেতু এটার সাথে কিন্তু মনিটরিংটাও রিলেটেড। যেহেতু কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনোসাপ্রেশন অ্যান্ড হেপাটোটক্সিসিটি, তাহলে মনিটরিংও করতে হবে ওগুলো চেক করার জন্য। বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনোসাপ্রেশন চেক করার জন্য ফুল ব্লাড কাউন্ট করতে হয়। আর হেপাটোটক্সিসিটি মনিটর করার জন্য লিভার ফাংশন টেস্ট, এগুলো করতে হয়। তাহলে মনিটর করতে হয় ডিএমএআরডি দিলে ফুল ব্লাড কাউন্ট অ্যান্ড লিভার ফাংশন টেস্ট। তো এই ডিএমএআরডি গুলোর মধ্যে মেথোট্রেক্সেটটাই সবার আগে এর নামে আসে, এবং মনে করা হয় যে যত ডিএমএআরডি আছে এগুলো তো স্লো অ্যাক্টিং সবই, তার মধ্যে স্লোর মধ্যে অন্যগুলোর চাইতে এটার অ্যাকশনটা একটু আগে পাওয়া যায়, মেথোট্রেক্সেট। তো এটা ইউজ করা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস অ্যান্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস। মেথোট্রেক্সেট আমরা বলেছি এটা অ্যান্টিমেটাবোলাইট, তার মানে এটা ফোলেট অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। তো মেথোট্রেক্সেট এর ক্ষেত্রে একটা কথা তোমাদের, ফর ইউর প্র্যাকটিক্যাল লাইফ, যদি এই লেভেলে হয়তো বা পরীক্ষায় নাও আসতে পারে বা জিজ্ঞেস নাও করা হতে পারে, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা ভুল করলে চলবে না, মনে রাখতে হবে। সেটা হলো ডিএমআরডি হিসেবে এইসব ক্রনিক ইনফ্ল্যামেটরি রিউমেটিক ডিজিজের ট্রিটমেন্টে যখন মেথোট্রেক্সেট দেওয়া হয়, এটা ডোজিং শিডিউল কিন্তু ওয়ান্স উইকলি ডোজ, সপ্তাহে একদিন দেওয়া হয়। এটা কিন্তু ভুল করে যদি প্রেসক্রিপশনে কেউ লিখে দেয় ডেইলি, তাহলে কিন্তু এটা মারাত্মক ভুল হবে। তাহলে মেথোট্রেক্সেট ট্যাবলেট, এটার ডোজিং ফ্রিকোয়েন্সি শিডিউল হচ্ছে ওয়ান্স উইকলি, সপ্তাহে একদিন। এবং এটা দিলেই ইট ইজ রুটিন প্র্যাকটিস যে মেথোট্রেক্সেট দিলেই তাকে ফলিক অ্যাসিডও দিয়ে দেওয়া হয়, তবে সেটা একদিন পরে, অ্যাটলিস্ট 24 hours লেটার।
আজকে তো বলাই হলো যে উইকলি ডোজ। তো যদি আজকে মেথোট্রেক্সেট দেওয়া হয় তাহলে ফলিক অ্যাসিড দিতে হয় পরের দিন, কারণ এই যে এটা দিলে আমরা জানি যে বোন ম্যারো সাপ্রেশন হয়, ইমিউনো সাপ্রেশন হয়, এই কারণে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হয়, কো প্রেসক্রিপশন অফ ফলিক অ্যাসিড 1 ডে লেটার, একদিন পরে, কারণ সাথে সাথে দিলে আবার এটা ওর অ্যাকশনকে অ্যান্টাগোনাইজড করে ফেলবে, ওটা আবার আমরা যে পারপাসে দিলাম সেটা আবার পাবো না। তো কমন অ্যাডভার্স ইফেক্ট অফ ডিএমআইডি তো বললামই, তো তারপর মেথোট্রেক্সেট নিয়ে একটু আলাদা বলি। মেথোট্রেক্সেটের কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে নরসিয়া, ভমিটিং, ম্যালেজ, মানে যে ট্র্যাক অ্যাডভার্স ইফেক্ট, নরসিয়া, ভমিটিং, ম্যালেজ। এছাড়া বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনো সাপ্রেশন তো আছেই, হেপাটোটক্সিসিটি অ্যান্ড অ্যাকিউট পালমোনারি টক্সিসিটি, নিউমোনাইটিস। তাহলে অ্যাডভার্স ইফেক্টস অফ মেথোট্রেক্সেট: নরসিয়া, ভমিটিং, ম্যালেজ, বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনো সাপ্রেশন, hepatotoxicity, acute pulmonary toxicity or pneumonitis. তাহলে ডিএমআরডির কনভেনশনাল যেগুলো এগুলো নিয়ে বলা হলো। এবারে যে বায়োলজিক যে বলতেছিলাম এটা নিয়ে বেশি বলবো না, এগুলো এখানে মূলত ডিফারেন্ট টাইপ অফ মনোক্লোনাল অ্যান্টিবডি, যেগুলো ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, ইটেনারসেপ, রিটুক্সিম্যাব, এগুলো সার্টোলিজুম্যাব, গোলিমুম্যাব, ডিফারেন্ট টাইপ অফ মনোক্লোনাল অ্যান্টিবডি, এগুলো বায়োলজিক্স এর মধ্যে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই বায়োলজিক এজেন্ট যেগুলো যেমন বললাম ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, সার্টোলিজুম্যাব, গোলিমুম্যাব, রিটুক্সিম্যাব, এগুলোর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কি হবে বলো তো? কি তোমাদের কোনো ক্লাসে এটা কোনো রিলেশনে একটু বলছি আমি, দেখি তোমাদের মনে আছে কিনা। প্যারেন্টালি দিতে হবে। প্যারেন্টাল রুটে কেন? প্রোটিন যেহেতু এরা প্রোটিন ছাড়া তো কাজে ওরালি দিলে তো তারা ডাইজেস্ট হয়ে যাবে প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা, ওই ইনসুলিনের ক্ষেত্রে যে কথা একই কথাই। তাহলে দে মাস্ট বি গিভেন প্যারেন্টারালি। এগুলো ম্যাক্সিমাম কিন্তু সাবকিউটিনিয়াস দেওয়া হয় বা কোনো কোনোটা আইভি দেওয়া হয়। আচ্ছা, এখানে ডিমিআরডি যখন বললামই এই কথাটা বলে তোমাদের শেষ করে দিই আমি আজকে। ডিমিআরডিও কিন্তু অ্যান্টি ক্যান্সার ড্রাগের মতো এই ড্রাগগুলো কিন্তু হাইলি টক্সিক, এর অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি, আমরা এখনই দেখলাম। বোন ম্যারো সাপ্রেশন, ইমিউনো সাপ্রেশন, হেপাটোটক্সিসিটি, পালমোনারি টক্সিসিটি, এগুলো হয়। তো কাজেই এবং প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম ডিমিআরডি টিরাটোজেনিক, ফিটাল টক্সিসিটি করে, টিরাটোজেনিসিটি করে, এই জন্য প্রেগনেন্সিতে কিন্তু ম্যাক্সিমাম ডিএমআরডি কন্ট্রাইন্ডিকেটেড। এটা একটু বলি যে প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেট কোন ডিএমআরডি দ্যাট আর কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি: মেথোট্রেক্সেট, লেফলুনোমাইড, সাইক্লোফসফামাইড, মাইকোফেনোলেট, মফেটিল, গোল্ড। মেথোট্রেক্সেট, cyclophosphamide, leflunomide, mycophenolate, mofetil, and gold. These DMARDs are contraindicated in pregnancy. আর দুই তিনটা ডিএমআরডির ব্যাপারে বলা হয়, দে ক্যান বি ইউজড ইন প্রেগনেন্সি ইফ নিডেড, দরকার হলে ইউজ করা যেতে পারে। তার মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন, সালফাসালাজিন অ্যান্ড অ্যাজাথিওপ্রিন। Hydroxychloroquine, sulfasalazine, azathioprine. These three DMARDs may be used in pregnancy if needed. আর বায়োলজিক্স যেগুলো, এই যে মনোক্লোনাল অ্যান্টিবডি বায়োলজিক্স, এগুলোর ব্যাপারে বলা হয় দে আর রিলেটিভলি সেফ ইন প্রেগনেন্সি, যেহেতু তারা প্রোটিন, দে আর রিলেটিভলি সেফ ইন প্রেগনেন্সি মনে করা হয়। এবারে ডিএমআরডিস ইন ব্রেস্ট ফিডিং, ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে যেসব ডিএমআরডি কন্ট্রাইন্ডিকেটেড, মানে ল্যাকটেটিং মাদার ব্রেস্ট মিল্ক দিয়ে যেসব ডিএমআরডি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট এক্সক্রেট হয় আর সিক্রেট হয়, এই কারণে বেবির জন্য টক্সিক হতে পারে, তো সেই ডিএমআরডিগুলোই ব্রেস্ট ফিডিংয়ে ল্যাকটেটিং মাদারে কন্ট্রাইন্ডিকেটেড। সেগুলো হচ্ছে মেথোট্রেক্সেট, লেফলুনোমাইড অ্যান্ড সাইক্লোফসফামাইড। মেথোট্রেক্সেট, লেফলুনোমাইড অ্যান্ড সাইক্লোফসফামাইড। আচ্ছা, তোমাদের সময় শেষ হয়ে গেছে, আমার বলাও শেষ হয়ে গেছে।
তাহলে আমরা আজকে ড্রাগস ইউজ ইন ট্রিটমেন্ট অফ ক্যান্সার and last of all in short about DMRD including biologics বললাম। ওকে, নেক্সট ক্লাস কবে করবা? স্যার ওই বৃহস্পতিবারের দিন। বলো, তোমাদের ওই বাকি দুই ডিপার্টমেন্টের ক্লাস কি নেওয়া হচ্ছে? না স্যার, মাইক্রো সম্ভবত কালকে থেকে হবে। আর প্যাথোলজি ওনার একটু ল্যাপটপের সমস্যা, তো উনি একটু দেরি নেবে। আচ্ছা, মাইক্রোবায়োলজি ক্লাস হলে তো উনি তো 10টা থেকে নেন, তাই না? হ্যাঁ স্যার, 10টা থেকে নেন। ঠিক আছে। আচ্ছা, যদি মাইক্রোবায়োলজি ক্লাস কালকে হয় তাহলে আর আমি তোমাদের না নেই, তোমরা তাহলে পরশু দিন করো ক্লাস, ঠিক আছে? জি স্যার। নাকি পরে করতে চাও তোমরা? 12টার দিকে করতে চাও কালকে? কালকে আসলে স্যার ওই মানে দেখি স্যার, যদি ওইবার টিউটোরিয়াল হয়। কি করতে বলো, তোমরা যা বলো তাই হবে কালকের ক্লাসটা। স্যার পরের দিনেই করি একবারে। পরশুদিন ঠিক আছে, তাহলে আর তো কালকে আমার শিডিউলও নাই, তাহলে বৃহস্পতিবার অবশ্যই ক্লাস করবা। হ্যাঁ, আচ্ছা, বৃহস্পতিবার ক্লাসটা ম্যাডাম নেবেন। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে, তোমরা কালকে ওনার সঙ্গে যোগাযোগ করে বা আজকে করলেও করো, সেটা মানে আগে আগে আর কি, যথেষ্ট টাইম আগে উনি কখন নিতে চান, কয়টায় নিতে চান, ওটা তার সুবিধা মতো বা তোমাদের সুবিধা মতো আলোচনা সাপেক্ষে যখন করার করে নেবা, ঠিক আছে? জি স্যার, বললাম। তাহলে হ্যাঁ, কালকে বাদ দিয়ে দিলাম, কিন্তু পরশুদিন মাস্ট ক্লাস করতে হবে, ঠিক আছে? এবং সেটা তো শিডিউলেরই ক্লাস, শুধু টাইমটা ম্যাডাম যদি সুবিধা মতো 10টার জায়গায় পরে নিতে চান, তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে তোমরা সেইভাবে যাই হোক সেটা কথা বলে সেটা শিডিউল নিয়ে নিও। আর পরে আচ্ছা, স্যার। সামনের সপ্তাহ থেকে তাহলে ওই নতুন শিডিউলের টাইম মোতাবেকই ক্লাস চলতে থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের জি স্যার, সুবিধা হবে। নতুন নতুন টাকা আসুক। হ্যাঁ, 10টা, স্যার। রবিবার 10টা, মঙ্গলবার 10টা, বৃহস্পতিবার 10টা, এই তো আমাদের টাইম, তাই তো? জি স্যার, এই 3টা। ওকে, ঠিক আছে। আর এর মধ্যে আমরা পেয়ে গেলে, আলাদা লিঙ্ক পেয়ে গেলে তখন তো আবার ওই যে টিউটোরিয়ালও শুরু হয়ে যাবে, ওটা আমরা দেখতেছি, ওটা খবর নিচ্ছি কি অবস্থা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম স্যার।